সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। আমাদের আজকের বিজয় গাথার অনুষ্ঠান আপনারা জানেন আমরা সমসাময়িক বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবসময় আপনাদের সাথে প্রতি সপ্তাহে দেখা করার চেষ্টা করি। আমাদের প্রোগ্রামের আজকে একটা নতুন এপিসোড শুরু হতে যাচ্ছে বিজয় গাথার। সেটা হচ্ছে বাংলাদেশের তরুণেরা কি ভাবছেন এই মুহূর্তে এবং আজকের বাংলাদেশের তারুণের ভাবনা কি। আমাদের সাথে কতিপয় তরুণ আছেন, তারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত এবং তারা জুলাই থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা যেমন পর্যবেক্ষণ করেছেন এবং তারা নানা ধরনের অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছেন। আমাদের সাথে যারা আছেন তাদেরকে আমি স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আমরা যেহেতু তরুণদের কথা বেশি করে শুনতে চাই, আমি খুব বেশি সময় না নিয়ে তাদের প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকে নিজের নিজের নিজ নিজ পরিচয় তুলে ধরবেন। আমি প্রথমেই বলবো সজীব, আপনি আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন। জি, আসসালামু আলাইকুম। আমি রবিউল ইসলাম সজীব, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে নেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, সজীবের পরে আমাদের সাথে আছেন হচ্ছে গিয়ে নাজমুল ইসলাম। নাজমুল, স্টুডিওতে স্বাগতম এবং আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় আমাদেরকে তুলে ধরবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা এবং আমি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন সৈনিক হিসাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে আছেন সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি তাকে দুষ্টুমি করে প্রায় সুলতানা রাজিয়া ডাকি, এটা নিয়ে সে আমার সাথে একটু খুনসুটিও করে। সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবেন আমাদের জন্য। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় আস্তানা কিশোর লোচন আপা সহ যারা দেখছেন দেশ বিদেশ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা জয় বাংলার আদর্শে কাজ করি। আমি গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ। আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার পথ চলার একজন ক্ষুদ্রতম কর্মী হিসেবে দীর্ঘ সময় রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে, ৭১ লাল সবুজের পতাকার বিশ্বাসী একজন মানুষ হিসেবে। ধন্যবাদ সুলতান। আমাদের আজকের অনুষ্ঠানটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এটা একটা ইন্টারেক্টিভ প্রোগ্রাম হবে। আমরা তরুণদের ভাবনা জানার চেষ্টা করব। আমরা সবসময় নিজেরা যে কথা বলি সেটার বিপরীতে আমরা তরুণদের কথা বিশেষ করে শুনবো। আমি হয়তো মডারেটর হিসেবে তাদেরকে ছোট ছোট জিনিস পয়েন্ট ধরিয়ে দিব। যেমন আমার ওনাদের সাথে যখন আমার কথা হয়েছে যে প্রোগ্রাম হবে, আমার প্রথমেই মনে হয়েছে যে গত বছরের ২০২৪ জুলাই আগস্টে দেশে যে ধরনের জুলাই জুলুম ঘটলো এবং দেশের যে পরিস্থিতি হলো, তারা কে কোথায় তখন ছিলেন এবং তাদের রাজনৈতিক অভিজ্ঞতাটা কি হয়েছে তারুণ্যের দিক থেকে, তারা কি কোনোভাবে ব্যবহৃত হয়েছেন কিনা, প্রতারিত হয়েছেন কিনা এবং এখন দেশের পরিস্থিতি কিভাবে দেখছেন, এই নিয়ে আমার তাদের সাথে একটা আলাপ করার ইচ্ছা ছিল। আমি আপনাদেরকে যে প্রশ্নটা করছি সেটা একটা কমন প্রশ্ন। সজীব, সুলতান এবং রবিউল, আপনাদের জন্য এটা একটা কমন প্রশ্ন যে আপনারা যে জুলাই আগস্টে যখন দেশে ছিলেন বা অন্য কোথাও ছিলেন তখনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের অভিজ্ঞতা কি ছিল। আপনারা যে চাবেন সেই শুরু করতে পারেন, এখানে আমি কোনো নাম ধরে বলবো না। আপনারা একজন আরেকজনের সাথে অভিজ্ঞতা শেয়ার করেন এবং দর্শক শ্রোতারাও জানুক আপনারা কি পরিস্থিতির মধ্য দিয়ে সে সময় দেশে ছিলেন এবং আপনারা রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ কিভাবে মোকাবেলা করেছেন। আপা, বাস্তবতাটা হচ্ছে খুব মর্মান্তিক এবং হাস্যকর এট এ টাইম। কিছু মানুষ আমাদেরকে পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা, সবচেয়ে সুন্দরতম একটা বাসস্থানের স্বপ্ন দেখিয়েছে। কেউ বলার চেষ্টা করেছে আমাদেরকে নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ অথবা ইউরোপের দিকে নিয়ে যাবে, এরকম একটা স্বপ্নের মধ্যে আমাদের তরুণ প্রজন্মকে বিভোর করে ফেলেছে। বাস্তবতাতে আমরা দেখলাম যে আমরা তো ইউরোপের বিমানে ধরতে পারি নাই, আমরা বরঞ্চ সোমালিয়ার জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে গেছি, যারা রীতিমতো ডাকাতি করার চেষ্টা করছে। এই দেশের সাধারণ মানুষকে, ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে একদল মানুষ এমন একটা স্বপ্নের কথা বলেছে যে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের,
বাস্তবতা হচ্ছে আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় বড় বৈষম্যগুলো আজকে দেখছি। তো আমি মনে করি যেটাকে কেউ কেউ বিপ্লব বা অভ্যুত্থান বলার চেষ্টা করে, আমি এটাকে ষড়যন্ত্রের বিপ্লব বলতে চাই। যেটা বিপ্লব, যেটা অভ্যুত্থান, এখানে তো ষড়যন্ত্র থাকে না, মিথ্যা থাকে না। ওরা তো বলেছিল ওরা এরকম একটা দেশ করতে চায় যে দেশে ধর্ষণ হবে না, যে দেশে কারো বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হবে না, যে দেশে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। আজকে অনেক মানুষের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়, তারা বলে তারা সন্ধ্যার পরে আমাদের মায়েরা, বোনেরা বাইরে যেতে সেফ ফিল করছে না। কত মাসটা ব্যাপী আমরা দেখলাম ধর্ষণের বাংলাদেশ। এই যে কয়েকদিন আগে থেকে তারা বলল যে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে রাখবে, সাধারণ মানুষের যেন কষ্ট না হয়। আজকে দুঃখজনক হলে ওটা সত্য, চালের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, রসুনের দাম বেড়ে গেছে, সয়াবিনের দাম বেড়ে গেছে, পাওয়াও যাচ্ছে না। আপনি বলেন, আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ রাষ্ট্রীয় পরিচালনায় মানুষ দায়িত্ব দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। কোন দিন রাজনীতি করার জন্য কোন নেতার বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে? সুলতান, এই জিনিসগুলো তো আমাদের আসবেই একে একে। আমি স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছি সেই সময়টাতে, যে জুলাই আগস্টের যে সময়টাতে, সেই সময়টাতে আপনারা কে কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। আমি একটু নাজমুলকে জিজ্ঞেস করবো। নাজমুল, আপনি কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কারণ আপনি একটা জেলা শহরে আছেন, সেখানে আপনি কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এবং আপনার তখন প্রেডিকশন কি ছিল? ধন্যবাদ আপা। আসলে জুলাই এবং আগস্ট আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এরকম নৈরাজ্য বা এরকম মিথ্যাচার, এরকম ষড়যন্ত্র আর কখনো আমাদের জাতির জীবনে আসে নাই। 1975 সালে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরে আমরা তখন আমাদের জন্ম হয় নাই, আমরা সেই পরিস্থিতিটা দেখি নাই। এরপরে আমার মনে হয় বিগত জুলাই এবং আগস্টে বিভীষিকাময় পরিস্থিতি ছিল। প্রথমে আমরা যেটি মনে করেছি, আমি একজন শিক্ষার্থী সেই হিসাবে সাধারণ শিক্ষার্থীরা যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছে, আমরা বাংলাদেশ ছাত্রলীগ আপনি জানেন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গড়া একটি সংগঠন এবং আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য কাজ করি। সেই হিসাবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ যখন বলেছে এটি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, এটি যেহেতু আইনি একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সহযোগিতা করবে এবং সেজন্য আমরা শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন ক্যাম্পাসে ডোর টু ডোর বা স্টুডেন্টদের সাথে ক্যাম্পেইন করেছি। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম জুলাইয়ের 16 তারিখ থেকে নিয়ে এই আন্দোলনটাকে যখন প্রায় মেনে নেওয়া হচ্ছে এবং সরকার থেকে যখন উদ্যোগ নেওয়া হলো, আদালতে যখন এটি স্ট্যাটিস্টিক্যাল মাধ্যমে যে কোটা বিলুপ্তি যেটি 2018 সালে হয়েছিল সেই অবস্থায় পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হলো, এরপরেও যখন এক শ্রেণীর মানুষ এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা শুরু করলো এবং সহিংসতা করা শুরু করলো, তখন আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম। আমরা এদেশের সাধারণ শিক্ষার্থী, একই সাথে আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন জেলা পর্যায়ে, আমি সিলেট জেলা ছাত্রলীগের দায়িত্ব হিসাবে আমি আমার ক্যাম্পাসগুলোতে চেষ্টা করেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার। তারা বলেছে আমরা তো এই আন্দোলন চাই না, যেহেতু আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেওয়া হয়েছে, আমরা সরকারের সেই সদিচ্ছাকে স্বাগত জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন থেকে সরে গিয়েছিল। কিন্তু এরপরই আপনি জানেন সহিংসতা শুরু করা হলো, মেট্রো রেলে আগুন দেয়া, বিটিভি ভবনে আগুন দেয়া, সরকারি স্থাপনায় আগুন দেয়া, বিভিন্ন সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা শুরু করা হলো এবং তখনই আমরা বুঝতে পারলাম যে এই আন্দোলনটা ভিন্ন খাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা প্রশাসনকে টার্গেট করে, পুলিশ প্রশাসনকে টার্গেট করে, যারা দেশের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে তাদেরকে টার্গেট করে যখন আক্রমণ করা শুরু করা হলো এবং একই সাথে আপনি জানবেন ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর আক্রমণ করা শুরু করা হলো, তখন থেকে এই আন্দোলনটাকে ডাইভার্ট করা হয় এবং এটি যে শুধু মেটিকুলাস ডিজাইন যারা বলে আপনি জানেন তারা কিভাবে এটি নাজমুল, আমার এখানে একটা প্রশ্ন আছে। আপনারা কি বুঝতে পেরেছিলেন, যেমন আমরা যারা একটু বয়স্ক আমরা কিন্তু জানি 97-98 সাল থেকে শিবির এই ধরনের কোটা আন্দোলনটা চালাচ্ছিল। এটা শিবিরের এককভাবে একটা তাদের একমুখী একটা কাজ, এই কাজটা অন্য কারো না।
নাজমুল, আপনি মনে হয় কারিগরি কোনো কারণে স্ক্রিন থেকে চলে গিয়েছেন। আমরা আপনাকে আবার যুক্ত করার চেষ্টা করব। আমি নাজমুলের যেহেতু নেই, আমি নাজমুলের হা আ নাজমু না আমি সজীবের কাছে যাচ্ছি। সজীব, আমি যে প্রশ্নটা করছিলাম যে আপনারা কি কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে আপনাদের যে ভিতরে নিজস্ব যোগাযোগ ছিল সেটা দিয়ে বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলনটা সম্পূর্ণভাবে শিবিরের দ্বারা পরিচালিত এবং এটা দীর্ঘকাল ধরে শিবিরেরই আন্দোলন। এখানে সাধারণ শিক্ষার্থীদেরকে শুধুমাত্র মিথ্যা প্রলোভন দেখিয়ে বা প্রতারণা করে তাদেরকে সংযুক্ত করা হয়েছে। এ ধরনের কোনো মেসেজ কি আপনাদের কাছে ছিল? আপনাদের রাজনৈতিক ভাবনায় ছিল এ ধরনের কোনো মেসেজ? ধন্যবাদ আপনাকে। আসলে আ এই আন্দোলনটা আ আপনি যে কোয়েশ্চেনটি করেছেন, শিবিরের ইনভলভমেন্ট ছিল। শিবির আসলে দেখেন আমরা একটা সময় আ শিবিরের যেই কার্যক্রমগুলো চলমান করে ওরা যেভাবে চালায়, সেই ক্ষেত্রে ওরা একটা সময় প্রাইভেট ইউনিভার্সিটি আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানের আরকি ছাত্র পাশাপাশি সেই ইউনিটের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলাম। তো ওরা বেসরকারি বিশ্ববিদ্যালয়টাকে টার্গেট করে। আপনার আ এর আগে যখন 18 র সময় যখন এই কোটা আন্দোলনকে নিয়ে একটা আ কথা শুরু হয় বা একটা আন্দোলন শুরু হয়, তখন থেকে ওরা ভিতরে কাজ করতেছিল আসলে। আর আপনার এই আন্দোলনটা আমরা ১ম থেকে নাজমুল ভাই অলরেডি বলেছে, আমরা ১ম থেকেই শিক্ষার্থীদের যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদেরই ছাত্র সংগঠন। সেই শিক্ষার্থীদের ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী শিক্ষার্থীদের পাশে থেকেই কাজ করে আসছে। এবং তারই ধারাবাহিকতা আমরা এই যখন কোটা বিরোধী এই আন্দোলনটা হয় তখন আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি। সাধারণ শিক্ষার্থীদের এই জিনিসটা যদি পূরণ হয় সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের তাদেরকে অবগত করেছি এবং শিক্ষার্থীদের যে মেসেজ গুলো ছিল সেই মেসেজ গুলো তাদেরকে জানিয়েছি এবং সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা সমাধানের পক্ষে চলে আসছিল। ওই মোমেন্টেই আরকি জিনিসটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অর্থাৎ এই আপনি বলছেন যারা আরকি জামাত, বিএনপি থেকে শুরু করে সবাই মিলেই কিন্তু ঐক্য হয়ে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যায়। এবং এই দেশের এটি আমার জন্মের পরে ইতিহাসে এটি আমার জন্মের পরে ইতিহাসে এটি একটা ঘটনা যে কত নেক্কারজনকভাবে কত সহিংসতা করে এই আন্দোলনটাকে তারা চলমান রেখেছিল এবং কি পরিমাণ meticulous ডিজাইন এর মাধ্যমে নিজেরাই সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে এই আন্দোলনটাকে একটা ভিন্ন খাতে নিয়ে রূপান্তরিত করেছিল। এবং এইখানে আপনি একটি জিনিস জানেন যে শিবির ছাত্র শিবির সবসময় একটি গুপ্ত রাজনীতি পথেই চলে তারা। তারা কোনো সময়ই সামনে আসে নাই। এটার প্রমাণ ৫ই আগস্টের পরবর্তীতে আপনারা বহুবার পেয়েছেন। এবং এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে থেকেই শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকেই বিভিন্ন আ অ বিভিন্ন কথাবার্তা বলে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্রেইন ওয়াশ করেই এই আন্দোলনের ভিন্ন খাতে নিয়ে আসছিল এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ৫ই আগস্টের পরবর্তীতে পুরোপুরি বুঝতে পেরেছে যে তাদেরকে অন্যভাবে ব্যবহার করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের যে দাবি ছিল যদি কোটার পক্ষে কোটার জন্য তারা যে আন্দোলন করেছিল সেই আন্দোলন কিন্তু পূরণ হওয়ার পরেও কিন্তু এই আন্দোলনটাকে তারা ভিন্ন খাতে নিয়ে গেছে। তো এটাকে কিন্তু সারা বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে যে এটা অবশ্যই একটি মেটিকুলাস ডিজাইন এর মাধ্যমেই এই আন্দোলনটাকে পরিচালনা করেছে তারা। এরই ফলশ্রুত কিন্তু বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সজীব। আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে কি অবস্থাতে কি পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে বা আমাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের আমার আপনাদের কাছে আমার প্রশ্ন যে ৫ই আগস্টের পর থেকে আপনারা যে জীবনযাপন করেছেন বা করছেন, আপনাদের পরিচিত কেউ বা আপনারা নিজেরা কি কোনো সহিংসতার শিকার হয়েছেন? বা আপনাদের কি কখনো মনে হয়েছে যে আপনারা নিজ দেশে আপনারা নিরাপত্তাহীন? আপনাদের রাজনৈতিক পরিচয়ের কারণে আপনারা নিরাপত্তাহীন, এরকম কি আপনাদের মনে হয়েছে? বাস্তবতা হচ্ছে আমরা জানেন বিগত ৫ই আগস্ট যখন একটি বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত একটি বৈধ সরকারকে উৎখাত করে একটি অপশক্তি দীর্ঘ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে সেদিন ৫ই আগস্ট কিন্তু আমাদের বিশেষ করে আমার বাসা বাড়িতে ব্যাপকভাবে হামলা চালানো হয়। জানেন আমরা আমাদের পরিবার নিয়ে বসবাস করি। আমার আম্মু ছিলেন বাসায়, আমার আত্মীয় স্বজন ছিলেন, তাদেরকে অনেক কষ্টে জীবন রক্ষা করতে হয়েছে কিন্তু সম্পূর্ণ বাসাটাই ভেঙে চুরমার করে দেয়া হয়েছিল। এবং ৫ই আগস্টের পর থেকে প্রতিনিয়ত আমরা জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে আছি এবং আমাদের নামে শুধু যে হামলা হয়েছে এরকম নয়, একের পর এক মিথ্যা মামলা দিয়ে যে জায়গায় আমি উপস্থিত ছিলাম না, যে জায়গায় হয়তো আমার জীবনে কখনো যাওয়া হয়নি
সেই সকল জায়গায় হয়তো দেখা গেছে আমাদের নামে মামলা দিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় আমাদের নাম জড়িয়ে মিথ্যা মামলা দিয়া এক ধরনের কতগুলো মামলা খেয়েছেন? প্রায় এই পর্যন্ত শতাধিক মামলার আসামি হয়েছি। আমরা যেখান থেকে যাদের সাথে যুক্ত হচ্ছি তাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে কারিগরি ত্রুটি চলছে। আপনাদেরকে আমি অনুষ্ঠানের মাঝখানে একটা কথা জানিয়ে রাখি। আমাদের আরেকজন আলোচক এখানে আজকে যোগ দেওয়ার কথা ছিল। তার নাম নিউটন মোল্লা। উনি একটি অনিবার্য কারণবশত উনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আপনারা যারা আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন তারা হয়তো কারিগরি ত্রুটির কারণে হয়তো মাঝে মধ্যে বিরক্তি বোধ করতে পারেন। সেটা যেন বোধ না করেন সেজন্য আমি আলোচকদেরকে বলব, কেউ যদি স্ক্রিন থেকে সরে যায় আপনারা আরেকজন এর মধ্যে আসতে পারেন। কারণ আপনারা নিজেরা যুক্ত এবং আপনারা আলোচনার বিষয়বস্তু মোটামুটি জানেন। যা বলছিলাম যে আপনারা কে কি ধরনের সহিংসতা এবং কে কি ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, দর্শক শ্রোতারা জানতে পারতো যে একটা কথা বলা হয় যে আওয়ামী লীগের লোকজন আরাম-আয়েশে জীবনযাপন করছে। আপনারা কি ধরনের আরাম-আয়েশে জীবনযাপন করছেন এটা সাধারণ মানুষের জানা দরকার। আপনারা কি ধরনের জীবনযাপনের মধ্য দিয়ে যাচ্ছেন এটা সাধারণ মানুষের জানা দরকার। যিনি বলছিলেন তিনি আবার স্ক্রিনের বাইরে চলে গিয়েছেন। আমি আপনাদেরকে বলব যে আপনারা যে পারেন সে এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। সজীব বলো। আপনি যেটা বললেন যে আসলে আওয়ামী লীগের লোকজন যারা আছেন, নেতাকর্মী যারা আছেন খুবই আরামে-আয়েশে জীবনযাপন করছে। আসলে কথাটা টোটালি মানে পুরোটাই একটা মিথ্যাচার আমি বলবো। কারণ আসলে একটা জিনিস দেখেন, আমরা যারা মানুষ, আমরা পরিবার, সমাজ, আমরা সবাইকে নিয়েই সবসময় থাকতে অভ্যস্ত আরকি। আর আমরা যারা রাজনীতি করেছি আমরা সবসময় আপনার সাধারণ শিক্ষার্থীদের বলেন, আমাদের সামাজিক যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সামাজিক সংগঠন যারা আছে সবাইকে নিয়ে আমরা কিন্তু সবসময় থেকেছি আরকি। তো সেই ক্ষেত্রে দেখেন দীর্ঘ এই ৫ আগস্টের পরবর্তী সময়টা বাংলাদেশে যে পরিমাণ আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, যে পরিমাণ মানুষকে মানে হত্যা করা হয়েছে, যে পরিমাণ মানুষের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, সেখানে প্রত্যেকটা মানুষ শুধুমাত্র আমরা আওয়ামী লীগের একজন বা ছাত্রলীগের একজন কর্মী না, শুধু আওয়ামী লীগের সমর্থক যারা, তারাও কিন্তু এটার ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। তাদের বাড়িঘরে হামলা হয়েছে, কেউ বাড়িঘরে থাকতে পারে না। তো সেরকমই ধারাবাহিকতায় কিন্তু আমরাও কিন্তু নিজ পরিবার, নিজ আমাদের যেই আমাদের যে যারা শিক্ষার্থী রয়েছে তাদের থেকে দূরে, আজকে সমাজের অনেকের থেকে দূরে খুব কষ্টে জীবনযাপনটা করছি আসলে। তো যারা এই ধরনের কথা বলে আসলে তারা তো আসলে যারা আমরা রাজনীতি করি, আমরা আমাদের সবসময় সমালোচনা থাকেই, এগুলো নিয়েই আমরা রাজনীতি করি। তো যারা বলছে এই কথাগুলো যে আওয়ামী লীগের নেতাকর্মী বা ছাত্রলীগের নেতাকর্মী খুব আরাম-আয়েশে জীবনযাপন করছে, আসলে ঘটনাটি পুরোপুরি একটি মিথ্যাচার আমি বলবো আরকি। আপা আমি এর সাথে যদি একটু যোগ করে বলি, প্লিজ হ্যাঁ, যে দেখুন এটা কি আরাম বলে? আজকে 25 দিন আগেই আমাদের মুসলমানদের অন্যতম পবিত্র একটা উৎসব ঈদুল ফিতর চলে গেল। এমন কোন ঈদ কি আমাদের আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর জীবনে গিয়েছে যে ঈদের দিন সকালবেলা আমরা আমার মা বাবাকে সালাম করতে পারি নাই? এমন কোন ঈদ কি আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর জীবনে গিয়েছে যে ঈদের দিন আমরা ঈদের নামাজের পরে আমার এলাকাবাসীর সাথে কোলাকুলি করতে পারি নাই? এমন কোন ঈদ কি আমাদের জীবনে এই এক জীবনে গিয়েছে যে ঈদের দিন আমি আমার প্রয়াত পিতার কবরের পাশে যেতে পারি নাই? এমন কোন ঈদ কি আমাদের জীবনে গিয়েছে যে ঈদের দিন সকালবেলা আমরা সেমাই খেতে পারি নাই? আমি বলবো যারা আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করছেন তারা এই জিনিসগুলি দয়া করে বিবেচনা করবেন যে সত্যিই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন আছে। আপনি জানেন কিনা আমাদের অনেক মানুষ তার নিকটাত্মীয় মারা গেলে আজকে জানাজাতে পর্যন্ত অংশগ্রহণ করতে পারছে না। কারণ হচ্ছে মানুষ আমাদেরকে সমাজের সবচেয়ে খারাপ বস্তুতে পরিণত করার চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। তারা আমাদেরকে বিভিন্নভাবে হত্যা করতে চায়, আমাদেরকে আক্রমণ করতে চায়, আমাদেরকে চরম অপমান অপদস্থ করে এটা প্রমাণ করার চেষ্টা করতে চায় যে আমরা সমাজের অনেক বেশি খারাপ লোক ছিলাম, আমাদের চেয়ে আর বেশি কোনো খারাপ লোক নাই, যেন আমরা আর আমাদের মানুষের সাথে আর চলাফেরা করতে না পারি।
এটার বিচার সাধারণ মানুষ খুব দ্রুত সময়ে করে ফেলবে বলে এটাও আমি প্রত্যাশা করছি। তো যারা মনে করছে আওয়ামী লীগের লোকজন খুব আনন্দে আছে, তারা এটা চিন্তা করলেই বুঝতে পারবে যে আওয়ামী লীগ আসলে কতটা আরামে আছে। আসলে নাজমুল, জি, আমি এই বিষয়ে একটু কথাই আপা সংযুক্ত বলেন করতে প্লিজ। চাই। হ্যাঁ হ্যাঁ আরামায়েশ বলতে যদি বুঝেন মা বাবার কাছ থেকে দূরে সরে থাকা, না না, যদি মনে আরামায়েশ বলতে নাজমুল এটাই বোঝা যাচ্ছে যে আমরা যে বেঁচে আছি এটাই আমাদের আরামায়েশ, আমাদের বেঁচে এটাই থাকার এটাই কোনো আজকে আজকে যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, হুম, শতাধিক মামলার আসামি হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, আপনি জানেন 5ই আগস্ট এই বাংলাদেশকে নিয়ে এই ষড়যন্ত্র যখন সাম্রাজ্যবাদী শক্তিরা করলো, এবং 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের সাথে পরাজিত হয়েছিল, আমি স্পষ্ট বলতে পারি সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য এই 2024 সালে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা ষড়যন্ত্রের মাধ্যমে সফল হলো, এরপরে আপনি জানেন আমার 13 মাস বয়সী আমার ভাইয়ের একটি মেয়ে, সেই মেয়ে ইন্তেকাল করে, সেই বাতিজির জানাজায় কিন্তু আমি যেতে পারি নাই। আমার পরিবারের আমরা 7 ভাই, আমাদের শুধুমাত্র এক ভাই সেই জানাজায় অংশগ্রহণ করতে পেরেছেন, আর কেউ সেই জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই। এটিকে যদি বলেন আপনার আরামায়েশের জীবন, তাহলে আমি আপনাদের কথা মেনে নিচ্ছি। এবং যদি বলেন যে ঈদের নামাজ, এখানে সুলতান সিরাজ বলেছে আজকে আমরা ঈদের নামাজ পড়তে পারি নাই, আজকে অনেক নেতাকর্মী আমাদের কারাগারে বন্দী, অনেকে আমরা পলাতক রয়েছে, আমাদের পরিবারের সদস্যরা কোনো অপরাধ না করে, রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থাকার পরেও আজকে আমাদের পরিবারের সদস্যরা বাসা বাড়িতে থাকতে পারতেছে না, আমাদের বাতিজা আত্মীয় স্বজন যারা আছে তাদের পড়ালেখা আজকে আমাদের কারণে বন্ধ। এই যদি হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিলাসী জীবন, তাহলে তারা আপনারা বলতেই পারেন যে আমরা বিলাসী জীবন যাপন করছি। কিন্তু আমরা এটি গর্ব করে বলতে পারি, আমরা আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিলাম। আমরা যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ক্ষমতার অপব্যবহার করি নাই, আমরা কাউকে অন্যায়ভাবে মামলা হামলার শিকার করি নাই, কাউকে অন্যায়ভাবে হেনস্থা করি নাই, আদালতে ন্যায় পথ রুদ্ধ করি নাই। সেই কারণে বিগত 16 বছর যারা আওয়ামী লীগ রাজনীতি করেছে তারা কখনো এই পরিস্থিতির মুখোমুখি হয় নাই। তাই আজকে তারা এই পরিস্থিতিতে আমরা কিভাবে জীবনযাপন করছি সেটি তারা উপলব্ধি করতে পারছে না। ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের মানুষ এটি বুঝতে পেরেছে, এবং বাংলাদেশের মানুষ খুব শীঘ্রই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। রবিউল, আপনার সাথে আমার একটা আলাপ ছিল যে আমি ব্যক্তিগতভাবে জানি এবং আমরা যখন আলোচনা করি আমরা অ্যাক্টিভিস্টরা, তখন দেখেছি যে শত শত ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে না, ইভেন স্কুলে পড়ে তারা পর্যন্ত যেতে পারে নাই। হ্যাঁ, শুধুমাত্র তার পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কারণে, হয় সফট লীগের অথবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এবং 1 লক্ষের উপরে ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে নাই। চিটাগং এর মেডিকেলে আমরা দেখেছি ইন্টার্ন করছে এরকম 76 জন ডাক্তারকে পর্যন্ত তারা বহিষ্কার করেছে কোনো কারণ দর্শানো ছাড়া, এসআই পদে নিয়োগ বাতিল করেছে। এরকম অসংখ্য জিনিস দেখেছি। আপনি যেহেতু বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপনি সভাপতি, আপনার কাছে আমি জানতে চাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের শিক্ষার্থী যারা আমরা, আমাদের সবচেয়ে মৌলিক অধিকারের মধ্যে শিক্ষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে ছাত্রলীগ করার কারণে বা রাজনীতির সাথে সম্পৃক্ত করার কারণে বা পরিবারের কেউ রাজনীতিতে সম্পৃক্ত করার কারণে একটা শিক্ষার্থীর শিক্ষা জীবন নষ্ট হওয়া, এটার নজির বাংলাদেশের মানুষ এই প্রথম দেখেছে। আপনি আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, আপনি জানেন বাংলাদেশে 108টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কার্যক্রম চলমান রয়েছে। এখানে 7 লক্ষ 7.5 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে। মুক্তিযুদ্ধের সপক্ষে বা ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছাত্রলীগের সাথে রাজনীতির সম্পৃক্ত সংখ্যাটাও অনেক বেশি ছিল। তো সেই ক্ষেত্রে যারা রাজনীতির সাথে জড়িত ছিল, জয় বাংলা স্লোগানের সাথে জড়িত ছিল, প্রত্যেকটি শিক্ষার্থী আজকে ছাত্র শিক্ষা জীবন থেকে তারা বঞ্চিত। আজকে বাংলাদেশের বা আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি করার যেসব নেতৃবৃন্দ ছিল সবাইকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র ছাত্র রাজনীতিতে ছাত্র লীগকে সমর্থন করার জন্য। তাদেরকে আইডি লক করে দেওয়া হয়েছে, যে কারণে তার শিক্ষা জীবন টোটালি বন্ধ হয়ে গেছে। আপনি কি রিসেন্ট একটি ঘটনা দেখেছেন, আমাদের ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নারী নেত্রী, আমাদের তিনি ছাত্রলীগের একজন সম্পাদক ছিলেন। সে তার শিক্ষা জীবন পরিচালনা করার জন্য, ধারাবাহিক শিক্ষা জীবন পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন তার পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য। সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা, সন্ত্রাসীরা
কিভাবে একটা মেয়েকেও হেনস্থা করে তারা পুলিশে দিয়ে দিয়েছে। একটা ছাত্রলীগের একটা ছেলে ছিল জয়েন্ট সেক্রেটারি, তার বাবা মা সহ সে বিশ্ববিদ্যালয়তে গিয়েছিল, সেখানেও সেম এই জঙ্গিরা, এই সন্ত্রাসীরা, এই শিবির ছাত্রদলের নেতাকর্মীরা, সন্ত্রাসীরা এই বাবা মার সামনে তাকে মেরে, মায়ের কত আকুতি ছিল সেখানে যে আমার ছেলেটাকে কি অপরাধ করেছে, আমার ছেলেটাকে মাফ করে দাও, মায়ের আকুতিতেও তারা কোনো রকম শান্ত না হয়ে তাকে মেরে পুলিশের কাছে দিয়ে দেয়, মিথ্যে মামলায় তাকে জড়ায় দেয়। তো এখন আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশে আমার কাছে লিস্টেড, আপনি ইতিমধ্যে জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টোটাল 18 জন শিক্ষার্থী, ইভেন অনেকে তার পরীক্ষা হল দেখে পুলিশের কাছে আটক হয়। 18 জন শিক্ষার্থী এখন তারা আর কি কারাবরণ করে আছেন, কারাবন্দী আছেন, বিভিন্ন মিথ্যা মামলায় তারা আজকে কারাজীবন পার করছেন। ইভেন আপনার আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত 800 থেকে 900 লিস্টেড 8 থেকে 900 শিক্ষার্থী তারা ক্লাসেই যেতে পারতেছে না, তারা বিশ্ববিদ্যালয়তে যেতে পারছে না। এবং বহিষ্কারের সংখ্যা এই পর্যন্ত টোটাল আমাদের কাছে কাগজ এসেছে যে 65 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং আইডি লক করা শিক্ষার্থী সংখ্যাও অসংখ্য। তো একটা দেখেন, আমি একজন ছাত্র হিসাবে, আমি একজন শিক্ষার্থী হিসাবে বা আমি এতটুকুই যে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ যেটা শিক্ষা, সেই শিক্ষা জীবন থেকে আমরা বঞ্চিত। এর যে দুঃখ কষ্ট কি আছে? একটা বাবা মা কত স্বপ্ন নিয়ে একটা সন্তানকে বিশ্ববিদ্যালয়ে বারান্দায় পাঠায়। আপনি একটা সন্তান কত স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আজকে এইসব সন্ত্রাসীরা, এই জঙ্গিরা এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু আমি বলবো কিছু শিক্ষক এর সাথে জড়িত, কিছু শিক্ষকের সাথে জড়িত যারা কিনা আজকে তিনি একজন শিক্ষক হয়েও আজকে তার শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে। এটা কেমন বাংলাদেশ? এই বাংলাদেশ কি চেয়েছিলেন আপনারা? এই বাংলাদেশ কি চেয়েছিলাম আমরা? এরকম বাংলাদেশ তো আমরা চাইনি, যেখানে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে বঞ্চিত হবে, এই বাংলাদেশ আমরা চাইনি। আপনি অসংখ্য বাবা মার আজকে দেখেন যে 17টা 18টা ছেলে মেয়ে কারাবন্দী রয়েছে, তাদের বাবা মা কিভাবে ঈদটা পালন করেছে, আমাদের ওই ভাই বোন গুলো কিভাবে ঈদটা এই কারাবন্দী অবস্থায় কাটিয়েছে। এরকম অনেক শিক্ষার্থী আছে যারা কিনা এই মবের বা মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য দূর দূরান্তে আত্মগোপনে রয়েছে। তাদেরকে অনেক শিক্ষার্থী আছে, অনেক ছাত্রলীগের কর্মী আছে যাদের এক বেলার খাওয়ার টাকাটা পর্যন্ত নেই। তারা খুব নির্যাতিত ভাবে খুবই কষ্টে জীবনযাপন করছে। এই বাংলাদেশ তো আমরা চাইনি। আমি আজ শিক্ষার্থী হিসাবে আমি বলবো যে আপনারা এই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে শিক্ষার্থীরা কিন্তু এখন দেখেন, আপনি ইতিমধ্যে দেখেন যে শিক্ষার্থীরা কিন্তু এই জিনিসটা বুঝে ফেলেছে। শিক্ষার্থীরা এখন পুরোপুরি বুঝতে পেরেছে যে শিক্ষার্থীদের কি ব্যবহার করে, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটা গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলো করেছে। আপনি সজীব, আপনি, তারপর নাজমুল এবং সুলতান, আপনারা 3 জন তারুণ্যের প্রতীক ছাত্রলীগের। আপনারা কি দেখেছেন গত 9 মাসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো লেখাপড়া হচ্ছে? আপনাদের চোখে পড়েছে? আসলে শুধু যে লেখাপড়া হচ্ছে না এটা তো সত্য কথা। লেখাপড়া বাইরে যা কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হওয়ার কথা না, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ না, শিক্ষা প্রতিষ্ঠানে এখন সেগুলো হচ্ছে। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন কি হচ্ছে, আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানে এখন সন্ত্রাস হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখন সচিবালয় নিয়ন্ত্রণ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখন নিয়োগ বাণিজ্য হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করার প্রবণতা শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাজ হচ্ছে পড়ালেখা করা, নিজের মেধাকে, নিজের মননশীলতাকে, নিজের যোগ্যতার প্রমাণ দেয়া। অথচ আজকে শিক্ষকরা দেখেন কিভাবে, শিক্ষক মানে তো পিতা, পিতার পরে আমরা যার কাছ থেকে সবচেয়ে বেশি শিখি, আমাদের সেই শিক্ষকদেরকে প্রত্যেকটা ক্যাম্পাসে হেনস্থা করা হচ্ছে। আজকে শিক্ষকদের গলায় আমরা দেখি জুতার মালা পরিয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ করানো হচ্ছে। এর চেয়ে লজ্জার, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? আজকে দেখেন এখানে সজীব যে কথাটি বলেছে, আমি আপনাকে পরিসংখ্যান সহ বলতে পারি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 29 জন নেতা কর্মী কোনো কারণ ছাড়া, কোনো ধরনের তদন্ত ছাড়া, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়া, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া ছাড়া তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেলে ঠিক একই কাণ্ড করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই কাণ্ড ঘটানো হয়েছে। আজকে প্রাচ্য ফুটবলে খ্যাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গণিত শিক্ষা শুধুমাত্র ছাত্রলীগ করেছে, এই অপরাধে তার শিক্ষা জীবন থেকে তাকে বঞ্চিতই করা হয়নি, তার সার্টিফিকেটটুকু বাতিল করে দেওয়া হয়েছে। আমি জানি না বিশ্বের অন্য কোন দেশে এমন কালো আইন আছে। আমি যদি ফৌজদারি অপরাধ করে থাকি, আমার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য থেকে থাকে, তাহলে আপনি আদালত আছে, আদালতের মাধ্যমে আমার শাস্তি দিবেন, কিন্তু আপনি আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছেন, এটি কোন আইনে করতেছেন? আমি আজকে বাংলাদেশ এখানে একজন দর্শক আমাদেরকে কোশ্চেন করেছেন, আপনাদের তিনজনের জন্য এই প্রশ্নটা, এই যে আপনি বললেন যে কোন আইনে সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে। দেশে তো আইন নেই, এটা আমরা সত্যিকার অর্থে জানি। এটা যে রুল অফ ল আমরা বলি, সেটা ললেসনেস এ পরিণত হয়েছে, আইনহীন একটা দেশে আমরা পরিণত হয়েছি আপাতত। এখানে বলা হয়েছে, একজন দর্শক প্রশ্ন করেছেন, শুধুমাত্র ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে যাদের বহিষ্কার করা হচ্ছে তাদের ব্যাপারে কি আন্তর্জাতিক আদালতে মামলা করার কোনো চিন্তা আপনাদের আছে কি না? দেখেন আপা, এটি আসলে বিশাল একটি ব্যাপার। আন্তর্জাতিক আদালতের কিছু মানদণ্ড রয়েছে। আমরা জানি আন্তর্জাতিক আদালতে কোন কোন বিষয়ে এটি গণহত্যা হলে বা বড় ধরনের কোনো মেস কিলিং ঘটলে, আপনি যেটা বলতে চাচ্ছেন আমরা বুঝতে পেরেছি, এথনিক ক্লিনজিং টাইপ কিছু হলে। হ্যাঁ, কিন্তু মানুষের বিবেকের আদালত হচ্ছে সবচেয়ে বড় আদালত। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক এবং এদেশের সাধারণ শিক্ষার্থীরা মানুষের আদালতে, বিবেকের আদালতের বিচার দিয়ে রেখেছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশে যেহেতু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এই বাংলাদেশে যেহেতু 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা বাংলা মায়ের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের বিচার হয়েছে, এই বাংলাদেশে জেলের মধ্যে সবচেয়ে নিরাপদ স্থানে জাতীয় চার নেতাকে হত্যা করার যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের বিচার যেহেতু হয়েছে, এই বাংলাদেশে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল সেটির বিচার যেহেতু হয়েছে, ইনশাআল্লাহ আজকে যারা এই অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে যারা বঞ্চিত করছে, যারা আপনার আমার মতো দীর্ঘদিন পরিশ্রম করে মা বাবার কষ্টে উপার্জিত অর্থ দিয়ে আমরা লেখাপড়া করেছি, আমাদের সেই কষ্টের সার্টিফিকেট আজকে যারা বাতিল করে দিয়েছে, এদের বিচার একদিন না একদিন বাংলার মানুষ করবে। বাংলাদেশের আইনে, বাংলাদেশের আদালতে আজকে যারা আইন এবং আদালতকে অবরুদ্ধ করে রেখেছেন, মনে রাখবেন এই দিন নয়, আরো দিন আছে। আপনারা জি, আপনি বলেন। আমরা তো অনেক আলোচনা করলাম যে কি হচ্ছে, আমরা কি ধরনের নিপীড়নের শিকার হচ্ছে, যদিও 1% আমরা বলতে পারিনি, কারণ যে ধরনের নিপীড়ন, নৃশংসতার শিকার ছাত্রলীগ এবং অন্যান্য সাধারণ মানুষ হচ্ছে সেগুলো অন স্ক্রিন ওভাবে বলা যায় না। দেখা যায় ব্যান খেতে হয়, আইডি হারিয়ে ফেলতে হয়, এগুলো করলে তাদের যে বট বাহিনী আছে এগুলাও তারা করে থাকে। আমার একটা ছোট একটা আগ্রহ যে আপনারা তো তিনজন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে আছেন, আপনাদের যে দেখছেন যে বিরুদ্ধ মতের উপর যে দমন নিপীড়ন যেগুলো হচ্ছে এবং নাগরিক স্বাধীনতার যে সংকোচন, সর্বোপরি আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি যে ধরনের জিঘাংসা ইউনূস সরকার দেখাচ্ছে, এই পরিস্থিতিতে আপনি কিভাবে বা প্রতিরোধ করবেন বা প্রতিবাদ গড়ে তুলবেন? আপনাদের কি কোনো সমন্বিত পরিকল্পনা আছে এই বিষয়ে? আপনাদের প্রত্যেকের কাছে এই প্রশ্ন, আপনারা একজন একজন করে বলবেন, আমরা যেন খেই হারিয়ে না ফেলি। আপা ধরেন আলোচনা তো আসলে বিভিন্ন ভাবে করা যায়। দেখেন, সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টা আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যারা দেখছেন প্রত্যেকটা দর্শকের নলেজে ওইটা রয়েছে। বাংলাদেশের পুলিশের যে প্রধান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নিজে সংবাদ সম্মেলনে বলেছে যে কোনো একটা হত্যাকাণ্ডে যদি 10 জন অপরাধী থাকে তাহলে 1300 লোকের নামে মামলা দেওয়া হচ্ছে। এটা পুলিশের প্রধানের নিজের স্বীকারোক্তি। তার মানে কি, সাকিব আল হাসান খেলার জন্য বিদেশে অবস্থান করার সময় এই দেশের হত্যা মামলায় সে আসামি। এইভাবে আজকে শুধু ছাত্রলীগকে না, যদি ছাত্রলীগকে করতো তাহলে এটা মেনে নিতাম। আমি রাজনীতি করি, আমার নামে যদি মামলা থাকে আমি এটা মেনে নিব, এটা হত্যা হোক, মিথ্যা মামলা হোক, সাজানো মামলা হোক, যাই হোক, এটা আমি মেনে নিব, আমি এটাতে খুব বেশি আপত্তি জানাবো না। আজকে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে গ্রামে যারা ছোট্ট ছোট্ট ব্যবসা করে, মুদির দোকানদার, যারা একটু দুটা সিএনজির মালিক,
যারা একটু সচ্ছল তুলনামূলকভাবে, এদেরকে আজকে ওই বিএনপি জামায়াতের ওই ছাত্রদের সন্ত্রাস ওরা মিলে স্পাই হয়ে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে, বলতেছে যে সে স্বৈরাচারের দোসর। তাকে ধরে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে, অথবা গাড়িতে বসেই, থানায়ও নেয় নাই, 30,000, 20,000, 40,000 টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। অথবা যাদেরকে বিনা অপরাধে ধরছে, যার নামে কোনো মামলা নাই, যার নামে মিথ্যা মামলা তো পরের বিষয়, তার নামে কোনো মামলাও নাই, এরকম মানুষদেরকে ধরে থানায় নিয়ে নিচ্ছে, বলতেছে যে তোমাকে মার্ডার মামলা দিয়ে দিব। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে 1 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দিলে তোমাকে সিম্পল একটা মামলা দিব, কালকেই তুমি জামিনে বের হয়ে যাবা। যে আপনাকে প্রথমেই যে আপনার আপা বলেছিলাম যে ইউরোপে নিয়ে যাবার স্বপ্ন কেউ একজন দেখাইছে, আসলে তো আমরা সোমালিয়া জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে গেছি। আপনি প্রতিরোধ গড়ে তোলার কথা বলছেন, আমার তো মনে হয় প্রতিরোধ আমাদের গড়ে তোলার দরকার নাই। আমরা যারা সাধারণ মানুষকে অন্ধ মনে করি, আমরা যারা মনে করি সাধারণ মানুষের কোনো বিচার বিবেচনা নাই, তারা কিছু বলে না, আমি এই জায়গাটাতে খুব স্পষ্ট করে লক্ষ্য করেছি কোনো সাধারণ মানুষই অন্ধ না। ওনারা সব কিছু দেখে, অবজারভেশন করে। আমি জেলা ছাত্র সভাপতি সুলতান সিরাজ কি আচরণ করতাম, আমি মানুষের সাথে কেমন ব্যবহার করতাম, এটাও তারা দেখেছে। অনেক দিন পরে একবারে জবাব দেয়। আবার এখন যারা নেতৃত্ব দখল করে বিভিন্ন জায়গায় মাতবরি করছে, যারা এই দেশটাকে বিক্রি করে নিজেদের আখের রাতি গোছাচ্ছে, যারা আগে সাইকেলে চলতে পারতো না এখন দামি দামি গাড়িতে চলতেছে, যারা হত্যা মামলাতে আসামি করার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, যারা নিরীহ মানুষ তার ব্যক্তিগত শত্রুতার কারণে হত্যা মামলায় ওসিকে জোর করে মামলায় অন্তর্ভুক্ত করছে, সাধারণ মানুষ কিন্তু এগুলো দেখছে। আমার বিশ্বাস খুব অল্প তাহলে সময়ের মধ্যে সুলতান, আপনি বলতে চাচ্ছেন যে সাধারণ মানুষকে সাথে নিয়ে আপনারা প্রতিবাদ এবং প্রতিরোধটা গড়ে তুলবেন? নিঃসন্দেহে আপা, আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগ মানেই হচ্ছে, আওয়ামী শব্দের অর্থই জনগণ, লীগ মানে দল। আওয়ামী লীগ শুরু থেকেই এমন একটা সংগঠন, এটা গণমানুষের দল। আমরা মনে করি ষড়যন্ত্রকারীরা হয়তো একটা সাময়িক সময়ের জন্য কাউকে কাউকে ভুল বোঝাতে পেরেছিল, কিন্তু এখন দেশের বেশিরভাগ মানুষ এটা স্পষ্ট এবং পরিষ্কার যে ষড়যন্ত্রটা কত দিক থেকে হয়েছে, কিভাবে শীর্ষ সন্ত্রাসীদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। আপা, এটা স্বাধীন দেশে কখনো সম্ভব ছিল না। এটা আমাদের প্রাণের লাল সবুজের বাংলাদেশে কোনোদিন আমরা চিন্তাও করতে পারি নাই। যারা আত্মস্বীকৃত শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে আপনি আজকে জামিনে মুক্ত করে দিয়েছেন। কেন দিয়েছেন? এই প্রশ্নের উত্তর খুঁজলেই তো এটা পরিষ্কার হয়ে যায়। আমি মনে করছি এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন প্রোগ্রামে পেয়েছি। ছেড়ে দেওয়া হয়েছে হচ্ছে জেলখানাগুলো খালি করার জন্য, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীকে সে জায়গায় ঢোকানো যায়। আপা এটা না, শুধু শীর্ষ সন্ত্রাসী জঙ্গি ওদেরকে ছাড়া তো তারা যে এনআরকি চালাচ্ছে সেটা চালাতে পারবে না। তারা তাদের ভাড়াটে সৈনিক, সেই সৈনিক দিয়ে তারা দেশে নৈরাজ্য চালাবে। আমি আপা শুধু এটা এরকম না, আমি বরং এটাকে এভাবে মনে করছি যে জুলাইয়ে নিজেদের মধ্যে লাশ আর রক্ত কিভাবে ফেলে দিতে পারত, এই জায়গায় তখন তারা বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদের শেল্টার নিয়েছে, তাদের সাথে চুক্তি করেছে। হয়তো অলিখিত কোনো চুক্তি তাদের মধ্যে হয়েছে যে তোমরা এই আন্দোলনটা আমরা শুরু করতেছি কোনো না কোনো ভাবে, তোমরা লাশ আর রক্ত ফেলো, আমরা যদি কোনো না কোনো ভাবে যদি সরকার দায়িত্ব নিতে পারি, দখল করতে পারি, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। আপনি মিলিয়ে দেখেন বাস্তবতার সাথে এটা হচ্ছে কি। সেটাই। সজীব, আপনি কি চিন্তা করছেন? আপনার যাদের সাথে আপনার উঠা বসা, আপনার রাজনীতি, তাদের সাথে তো আপনার নিশ্চয়ই কোনো না কোনো ভাবে যোগাযোগ আছে। আপনারা প্রতিবাদ প্রতিরোধের কোনো পরিকল্পনা, সেটা আমাদেরকে জানাতে হবে না কিভাবে করছেন, বাট আপনারা নিচ্ছেন কিনা এবং জনগণের সাথে আপনারা যুক্ত হচ্ছেন কিনা? না, অবশ্যই। ইতিমধ্যে আপনার সুলতান সিরাজ ভাই বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জনগণেরই একটি দল। তো আমি আমার শিক্ষার্থীদের নিয়েই কথা বলতে চাচ্ছি। দেখেন, একটা বৃহৎ একটা শিক্ষার্থীরা যারা আর কি তরুণ আর কি এই সমাজে যারা আছেন, তারা কিন্তু একটি মেটিকুলাস ডিজাইনের তারা একটা ভুলের শিকার হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। দেখেন, আমি যে আজকে ব্যবহার হয়েছে কিনা
একটা সময় না গেলে কিন্তু সেই জিনিসটা বোঝা যাবে না। তো তারা কিন্তু এখন আস্তে, আস্তে পুরা ক্লিয়ার হয়ে গেছেন যে তাদেরকে ব্যবহার করা হয়েছে। কোন শিক্ষার্থী তো সাধারণ শিক্ষার্থীরা কখনোই সরকার পতনের আন্দোলন করতে চায়নি তো। সাধারণ শিক্ষার্থীরা তাদের যেই মূল যে জিনিসটা ছিল যে আপনার কোটা সংস্কারের যে আন্দোলনটা সেটা করেছে, সেটার সাথে তারা সম্পৃক্ত ছিল। কিন্তু সেটা তো সরকার সমাধানও করে দিয়েছে। তারপরে এই জিনিসটা যখন আসলো, যখন বিভিন্ন উপায়ে যে অলরেডি সুলতান সিরাজ ভাই বলছে বিভিন্ন উপায়ে সন্ত্রাসী হামলায় তারা নিজেরা সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করে আওয়ামী লীগের উপরে দোষ দিল, ছাত্রলীগের উপর দোষ দিল, পুলিশ প্রশাসনের উপর দোষ দিল, যে এই জিনিসগুলো যে করলো এটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখন বুঝছে। এটা দেখেন আরো একটা জিনিস বলি, যখন ওই টাইমে স্বাধীনতা বিরোধী যে পক্ষগুলো রয়েছে তারা যে ওই আন্দোলনে ভূমিকা রেখেছে, তারা কিন্তু তাদের নিজেদের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বিভিন্ন মাধ্যমে নিজেদের রাজনীতি হাসিলের জন্য কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো নিজেরাই স্বীকার করছেন। আপনারা দেখেন সমন্বয়করা কিন্তু স্বীকার করেছেন কিছু কিছু জঙ্গি, আমি সরাসরি তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করব, তারা কিন্তু স্বীকার করেছেন যে তারা কিভাবে পুলিশকে মেরেছে, কিভাবে মেট্রো রেলে আগুন দিয়েছে, কিভাবে আপনার সড়ক ভবনে আগুন দিয়েছে, বিটিভিতে আগুন দিয়েছে, তারা কিন্তু স্বীকার করেছে। তো দেখেন আমাদের সাধারণ শিক্ষার্থীদের, আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, সাধারণ শিক্ষার্থীদেরকে যে একটি ভুল বোঝানো হয়েছিল, আমরা এখনো সেই জিনিসটা নিয়েই কাজ করছি। সাধারণ শিক্ষার্থীরা মোটামুটি এখন কনসেপ্টটা নিয়ে নিয়েছে যে তারা একটা ভুল ডিসিশন নিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সাফারার। আজকে আপনি যে বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা কার্যক্রম নেই এখানে, তো আসলে একটা শিক্ষার্থী হিসেবে শিক্ষা, তার বিশ্ববিদ্যালয়ে যাবে, ঠিক মতো পড়াশোনা করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করবে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে চাকরিতে যাবে। আসলে দেশে কি চাকরি হচ্ছে না? দেশে কিন্তু চাকরি হচ্ছে। কিভাবে হচ্ছে? সেই চাকরিটা হচ্ছে ঘরের মধ্যে ভাইবা নিয়ে চাকরি হচ্ছে, চাকরি হচ্ছে বিজ্ঞপ্তি ছাড়া চাকরি হচ্ছে, চাকরি দিচ্ছে যার এখনো পড়াশোনা শেষ হয়নি সে চাকরি দিচ্ছে। এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষ, শিক্ষার্থী, তরুণ সমাজ কিন্তু দেখছে যে তারা বিনা নিয়োগে তারা তাদের ইচ্ছা মতো নিজস্ব বলয় ক্রিয়েট করার জন্য চাকরি দিয়ে দিচ্ছে। আপনি দেখেন একজন ছাত্র উপদেষ্টা, যিনি একটা উপদেষ্টা হয়েছেন, যিনি তার আবার পিএস হচ্ছে তারই বন্ধু। তারা কিভাবে অর্থ আত্মসাৎ করছে আপনি দেখেন। সজীব, আপনি এটা কি জানেন কিনা আমি জানি না। আপনাকে আমি একটু বলি, এখানে একটু যুক্ত করি। স্বাধীনতার পর থেকে ৫৩ বছরে আমাদের মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ হয়েছে ৪৩,০০০ মানুষ। ৫৩ বছরে, খেয়াল করবেন। আর গত ৮ মাসে জুলাই জুলুম কোটায় বিনা বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত মানুষের সংখ্যা হচ্ছে ৬৮,০০০। ৮ মাস। এটা কিন্তু আমার দেওয়া পরিসংখ্যান না। তাদেরই মুখপাত্র বিভিন্ন মিডিয়াতে আসা একটা পরিসংখ্যান। আমি আপনার জানার জন্য জানালাম। জি, জি। না আমি দেখেন ওই জিনিসটাই বলছি যে শিক্ষার্থীরা আন্দোলন করলো তো চাকরির জন্য। পড়াশোনা শেষ করে একটা জায়গায় চাকরি করবে। কই চাকরি তো হচ্ছেই। কাদের হচ্ছে চাকরিটা? কারা দিচ্ছে চাকরি? কিভাবে হচ্ছে? অর্থের বিনিময়ে কিভাবে হচ্ছে? একটা শিক্ষার্থী, আমি কি কখনো একটা ডিসি পরিবর্তনের ক্ষমতা রাখি? বা এটা কি আমার জায়গা থেকে করা উচিত? আমি তো কখনো এগুলো জিনিস কল্পনাতেও আনি নাই, স্বপ্নও দেখিনি। আজকে একটা ছাত্র যার কিনা এখনো পড়াশোনা শেষ হয় নাই, নামধারী সমন্বয়ক জঙ্গি, সে বিভিন্ন ডিসি ট্রান্সফার করছেন, এসপি ট্রান্সফার করছেন, সচিবালয় পরিবর্তন করছেন। তারা বিভিন্ন বড়, বড় মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। কি দায়িত্ব? মানে অর্থাৎ ওই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে তাদেরকে দেখভালের দায়িত্ব পালন করছে তারা। দেশটা কি একটা মগের মূল্য? এই শিক্ষার্থী সমাজ কি এত দেশটা সহজে এই জিনিসগুলো মেনে নিবে? দেশটা মগের মূল্যক না, দেশটা হচ্ছে গিয়ে জঙ্গি মূল্যক। কারণ হচ্ছে গিয়ে যে ঠিক। ১৩৮ টা কিশোর গ্যাং এর মাধ্যমে এই ষড়যন্ত্রটাকে বাস্তবায়ন করা হয়েছে। এই ১৩৮ টা কিশোর গ্যাং এর হাতে পুরো দেশ সত্যিকার অর্থে জিম্মি। তাদেরকে তো এ ধরনের ক্ষমতা, টাকা এবং বিভিন্ন ধরনের লোভ দেখিয়েই এই পর্যায়ে এনে ব্যবহার করা হয়েছে। তাদেরকে থোকে, থোকে টাকা দেওয়া হয়েছে এবং সেটার কার্যক্রম এখন চলছে। যেই কারণে এই যে জিন বোতল থেকে বের করা হয়েছে সেটা আর বোতলে ঢুকানো যাচ্ছে না। তারা এই কাজে এখন লিপ্তই আছে। ধারাবাহিকভাবে লিপ্ত আছে। নাজমুল, আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার নিজের এলাকার লোকজনের সাথে নিশ্চয়ই আপনার যোগাযোগ হচ্ছে। আপনি সেখান থেকে কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? তারা কি প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে একতাবদ্ধ? তাদের ভিতরে কি ভুল-ভ্রান্তি ইতিমধ্যে কেটে গিয়েছে? তারা কি বুঝতে পারছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুই আজকে হুমকির মুখে? তাদের মধ্যে কি এই রিয়ালাইজেশন এসেছে? ধন্যবাদ। আসলে ৫ই আগস্ট যে কলঙ্কিত অধ্যায় বাংলাদেশে রচিত হয়েছে, সেই আন্দোলনে জুলাই এবং আগস্টে আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের সাধারণ মানুষের কোনো সমর্থন ছিল না।
এবং 5ই আগস্টের পর থেকে এদেশে যে অন্যায় অবিচার হচ্ছে, এদেশে যে জুলুমের রাজনীতি কায়েম হয়েছে, এদেশে যে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, সেই নৈরাজ্যকর বাংলাদেশ এদেশের সাধারণ মানুষ চায় না। আমার এলাকা হচ্ছে সিলেট, এবং সিলেটের মানুষ আপনি জানেন অত্যন্ত শান্তিপূর্ণ। সিলেটের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে, সৌহার্দ্যের সম্পর্কে বিশ্বাস করে। সেই জায়গায় সিলেটের মানুষ আজকে যখন দেখতে পারতেছে যে তাদেরকে মিসগাইডেড করা হয়েছিল, যে স্বপ্ন দেখানো হয়েছিল নতুন বাংলাদেশের, সেটি আসলে নতুন বাংলাদেশ নয়, সেটি 1971 সালের পূর্বে পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদেরকে যেভাবে শোষণ করেছিল, আমাদের অধিকার যেভাবে কেড়ে নিয়েছিল, সেই হায়নাদের দূষরেরাই আজকে কিন্তু ক্ষমতায় এসেছে। এবং ঠিক একইভাবে এদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি এবং সাধারণ মানুষের ন্যায়াধিকার, ন্যায়সঙ্গত অধিকারকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তখন এদেশের মানুষ, সিলেটের মানুষ, আমার এলাকার মানুষ অবশ্যই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদ করার যে স্থান, প্রতিবাদ করার যে সুযোগ, সেটি কিন্তু আজকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে নির্যাতন এবং নিপীড়নের স্টিম রুলার চালানো হচ্ছে তা কিন্তু বাংলাদেশের মিডিয়া আজকে আপনি জানেন চোখে কালো পট্টি বেঁধে, মুখে তালা লাগিয়ে শুধুমাত্র ইউনুস স্বৈরাচার, ইউনুস খুনি, ইউনুস গংদের তাবেদারি করে যাচ্ছে, এবং মিডিয়াকে রুদ্ধ করে দেওয়ার মাধ্যমে সেই সংবাদ কিন্তু আজকে কোথাও পৌঁছে দেওয়া যাচ্ছে না। আজকে একজন মানুষ যদি ন্যায্য একটি কথা বলে, সাথে সাথে তাকে স্বৈরাচারের দূষর আখ্যা দিয়ে তাকে নির্মমভাবে প্রহার করা হচ্ছে। আমি একটি উদাহরণ দিই আপনাকে। চট্টগ্রামের এসএসসি পরীক্ষার্থী কিছু শিশু বুঝে হোক না বুঝে হোক, আবেগ থেকে হোক, জয় বাংলা স্লোগান দিয়েছিল। এই স্লোগান দেওয়ার কারণে এই শিশুদেরকে কি নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে, আপনি যদি সেই সংবাদ নেন আপনি পাবেন। গতকালকে আমি দেখেছি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এভাবে জয় বাংলা স্লোগান দিয়েছিল বলে, আওয়ামী লীগের স্লোগান দেয় নাই, দলীয় কোনো স্লোগান দেয় নাই, শুধু জয় বাংলা বলেছিল বলে সেই শিক্ষার্থীদেরকে পিটিয়ে, নির্মম ভাবে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে পিটিয়ে প্রায় তারা হাসপাতালে রয়েছে। কিন্তু মানুষকে এভাবে বেশি দিন আটকে রাখা যায় না। আমরা পরিকল্পনা করছি, শুধু আমরা নয়, ছাত্রলীগের নেতাকর্মীরা তো অবশ্যই নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। আমরা এদেশকে স্বাধীনতা উপহার দিয়েছি, আমাদের 17,000 নেতাকর্মীর রক্তের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই বাংলাদেশের প্রতি আমাদের আবেগ রয়েছে, এই বাংলাদেশের প্রতি আমাদের দরদ রয়েছে। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের নেতা হচ্ছেন বাংলাদেশের জাতির পিতা। সেই হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অবশ্যই প্রতিরোধ এবং প্রতিবাদ করবে। একই সাথে এদেশের সাধারণ শিক্ষার্থীরা, যাদেরকে 5ই আগস্টের আগে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, সুদূর প্রসারী ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছিল, সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে রুখে দাঁড়িয়েছে। আপনি জানেন আজকে কুয়েটে বিশ্ববিদ্যালয়ের বিসির স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে যখন সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন কিন্তু সেই আন্দোলনের দুইটা ডিভাইডেড হয়ে গেছে। এক শ্রেণী আরেক শ্রেণীর উপরে হামলে পড়ছে, কেউ বিএনপি পন্থী, কেউ জামাতপন্থী, এবং সেই ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট হয়ে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। একইভাবে আপনি বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা দেখবেন আজকে, আপনি দেখেন আবরার ফাহাদ হত্যার পরে আমরা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেছি, আমরা এ ধরনের মর্মান্তিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। কিন্তু আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তা শুধুমাত্র তারা নয়, ওই ক্যাম্পাসের ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনা হয়েছে। আজকে তুফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য দিবালোকে বাদ খাইয়ে যারা পিটিয়ে হত্যা করেছিল, তাদের বিচার কি হচ্ছে? তাদেরকে কি ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে? তাদের ছাত্রত্ব কি বাতিল করা হয়েছে? আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদ পঙ্গু একটা ছোট্ট চাকরি করে সংসার চালাতেন, সেই মাসুদকে আজকে নির্মম ভাবে ভিডিও ফুটেজ রয়েছে হত্যা করা হয়েছে। সেই মাসুদের হত্যা মামলাটা অজ্ঞাতনামা আসামি দিয়ে নেওয়া হয়েছে, কোনো আসামিকে গ্রেফতার করা হয় নাই। সুতরাং আইনের শাসন আজকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। যারা মানবতার কথা বলতো, যারা আবরার ফাহাদের কথা বলে চোখের পানি ফেলতো, আজকে কিন্তু এরাই ক্ষমতায় এসে তুফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করছে। আজকে মাসুদের মতো পঙ্গুত্ব বরণ করা একজন মানুষকে পিটিয়ে হত্যা করছে। সুতরাং আমরা অবশ্যই প্রতিবাদ এবং প্রতিরোধ করছি। আমাদের নেতা কর্মীদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি
এই বাংলাদেশকে আমরা মুক্ত করার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা করব। এতে যদি আমাদের জীবন চলে যায়, এতে যদি আমাদেরকে আরো বড় কিছু বিসর্জন দিতে হয়, আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা বাংলার মাটিকে মুক্ত করার জন্য, এদেশের লাল সবুজের পতাকাকে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে সেটি করব। এবং আপনি দেখেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর। আল্লাহ তাআলা পরম করুণাময় আল্লাহ তাআলা রহমত এর মাধ্যমে আমাদের নেত্রীকে জীবিত রেখেছেন এবং নেত্রী বলেছেন যে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য, এদেশের মানুষের নির্যাতন নিপীড়ন যারা করছে, এদেশের মানুষকে যারা আজকে হত্যা করছে, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন। আমি এই কথার সাথে একমত। এবং বঙ্গবন্ধু কন্যার আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ প্রতিবাদ প্রতিরোধ অতীতেও করেছে, আগামীতেও এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার খুনি ইউনূস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সুলতান, আপনি একটু কারিগরি ত্রুটির কারণে বের হয়ে গিয়েছিলেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকেও। আপনার কাছে আমার একটা ছোট জিজ্ঞাসা আছে, এটা আমার জানতে চাওয়া। আমি জানি অনেক নেতাকর্মী অনিরাপদে আছেন এবং স্মার্টফোন বা সিম অ্যাক্টিভেট করলে বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট করলে তাদের ধরা পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে কি আপনাদের নিজস্ব কোনো সেল গঠন হয়েছে? আপনারা কোনোভাবে অনলাইন থেকে যেন সরব থাকতে পারেন নিরাপদে, সেই ধরনের কোনো কার্যক্রম কি হাতে নিয়েছেন বা কোনো পরিকল্পনা আছে আপনাদের? না আপা, আমরা এই ধরনের কোনো কিছুই করছি না। আমরা এটা মেনে নিয়েছি যে অত্যাচারের স্ট্রিম রোলার একটা সময় সাধারণ মানুষ এটার প্রতিবাদ করবে। অলরেডি মানুষ রাস্তায় নামা শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেছেন কিনা, খুলনাতে দেখলাম লুঙ্গি পরা মানুষজন রাজপথে নেমে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনি আবার দুঃখজনক হলেও সত্য, দেখুন আমরা আসলে একটা মগের মূল্যকের দিকে পড়ে গেছি কিনা আমি জানি না। আপনি কি ভাবতে পারেন, আমি সুলতান সিরাজ আজ থেকে 2 বছর পরে হলে এটা আমার কাছে স্বপ্ন মনে হতো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও যদি বলতো যে প্রথম আলো পত্রিকা বন্ধ করে দেব, এটা আমার কাছে স্বপ্ন মনে হইতো যে না, এটা তো সম্ভব না যে ডেইলি স্টার বন্ধ করে দেবে। আজকে বিদেশে বসে কেউ কেউ, এবং আজকে প্রথম আলো পত্রিকার মতো, প্রথম আলোর মতো জায়গায় ওখানে ওপেন গরু জবাই করে খাওয়ানো হচ্ছে, সকাল বিকাল হুমকি দামকি দিচ্ছে প্রথম আলো বন্ধ করে দিবে। আজকে হাসনাত আব্দুল্লাহ একজন নাপা পার্টির নেতা, সে আপনার নিশ্চয়ই মনে আছে সময় টিভিতে যে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যে এদেরকে সময় টিভি থেকে বের করে দাও। এরকম বাস্তবতাতে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে আপনার মনে হয় আর ভাবি? আমরা এগুলা বাদ দিছি, আমরা আর ভাববো না। আমরা সাধারণ মানুষ, আমরা কিছুদিন অপেক্ষায় ছিলাম যে যেই ষড়যন্ত্রটা প্রথম থেকে আমরা বলার চেষ্টা করতেছি এটা আমাদের চোখে প্রথমে আসছিল, কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যেন প্রত্যেকটা মানুষ এই জিনিসটা বুঝতে পারে যে আসলে এই দেশে কি হচ্ছে, কারা এদেশে ভালো করার কথা বলে, যারা সুন্দর সুন্দর গল্প শুনিয়ে আসলে এই দেশে কতগুলি মানুষকে তারা হত্যা করছে। আপনি বলেন তো কয়টা মানুষের এই মুহূর্তে এই বাংলাদেশের নিরাপদে থাকার মতো পরিবেশ রয়েছে? বাংলাদেশ তো আমার, এই বাংলাদেশ তো প্রত্যেকটা রাজনৈতিক দলের। আজকে আমি কেন আমার দেশে, আজকে আমার বাড়িতে যদি আক্রমণ করা হয় কেউ বাধা দিতে আসবে না। আপনার মনে আছে নিশ্চয়ই যে মানুষটার সারা জীবন ত্যাগ তিতিক্ষার পর আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা 1,47,570 বর্গ কিলোমিটারের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, আমরা একটা জাতীয় সঙ্গীত পেয়েছি, আমরা একটা সংবিধান পেয়েছি, যার হাত ধরে, যার সারা জীবনের কষ্টের পরে যে মহান নেতার জন্য আমরা এই আমাদের সারা জীবনের শৃঙ্খল মুক্ত আমরা করতে পেরেছিলাম, সেই মানুষের বাড়ি, যেটা শুধু উনার বাড়ি না, এদেশের জন্মের একটা তীর্থস্থান, সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার, 32 নাম্বার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ভেঙে ভেঙে শেষ করে ফেলা হয়েছে। এদেশের কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি ওটা সামনে যে দাঁড়াইতে নিষেধ করতে দেখছেন? এদেশের কোনো একটা
মিলিটারি প্রথম দিন গিয়েছিল, আমরা লাইভে দেখেছি মিলিটারিকে ধমক দিয়ে, আমাদের জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে ধমক দিয়ে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। মিলিটারি তো গিয়েছিল অ্যানার্কিস্টদেরকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। হতে পারে। আমরা তো তো সেটাই আমি দেখেছি, আমরা তো সেটাই তো দেখেছি। আমি আপনাকে এটাই বলার চেষ্টা করতেছি, যে এই রাষ্ট্রে বঙ্গবন্ধুর বাড়ির নিরাপত্তা নাই, ওইখানে আমরা মনে করি আমাদের নিরাপত্তার দরকার নাই। আমরা এটা মেনে নিয়েছি যে আমাদেরকে যদি হত্যাও করা হয়, আমাদের ঘর বাড়িতে যদি আগুনও দেওয়া হয়, আমাদের এটাতে আসলে আপত্তি জানাবার কোনো কারণ আমি দেখি না। সজীব, নাজমুল এবং আমার প্রিয় সুলতান, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এসেছি। আমাদের অনুষ্ঠান একটু পরে শেষ হয়ে যাবে, কারণ একটু পরে আমাদের এ টিমের প্রোগ্রাম শুরু হবে। আমি আপনাদের কাছে এক বাক্যে একটা কথাই জানতে চাই, বাংলাদেশের তরুণদের প্রতি আপনাদের এই মুহূর্তে মেসেজ কি? আপনাদের কি ধরনের বার্তা আপনারা আমাদের মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছেন? প্রত্যেকে একটু করে বলবেন। আসলে মানুষ মাত্রই ভুল। আমরা আমাদের অতীতের রাজনীতিতে চলার পথে অনেক সময় রাজনৈতিক বাস্তবতার কারণে হোক অথবা আমার ব্যক্তিগত কারণে হোক, হয়তো আমরা তরুণ সমাজের কাছে অনেক সময় আমাদের মেসেজটুকু ঠিকভাবে পৌঁছাতে পারি নাই। এর জন্য বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং তরুণ সমাজ হয়তো অনেক সময় আমাদেরকে ভুল বুঝেছে অথবা আমরা ভুল করেছি। আমি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এবং একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসাবে আমি সেই ভুল থেকে শিক্ষা নিতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। আমি বলবো, আমাদের ভুল যদি থেকে থাকে আপনারা সেই ভুলের বিচার করবেন, কিন্তু আজকে যদি আপনার বাংলাদেশের স্বাধীনতা, আপনার সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে চায়, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বাধীনতা আজকে যারা বিক্রি করে দিতে চায়, আজকে যারা আবারও বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, আমাদের দেশের তরুণ সমাজ, এই তরুণ সমাজের নেতৃত্বেই তো স্বাধীনতা হয়েছিল। আপনারা কি সেটি নীরবে মেনে নিবেন? আমাদের দোষ যদি থেকে থাকে আমাদেরকে শাস্তি দিবেন, কিন্তু আপনি কি আপনার স্বাধীন সার্বভৌম বাংলাদেশটাকে বিক্রি করে দিবেন? আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা স্বাধীনতা বিরোধী, এই বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ছিল, এই বাংলাদেশের 30 লক্ষ শহীদকে যারা রক্তাক্তভাবে হত্যা করেছে, তাদের যারা এদেশীয় দূষর, তাদের হাত থেকে এই বাংলাদেশের মাটিকে রক্ষা করি। আসুন আমরা আবারও এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে রূপান্তরিত করি। এটি আমার কথা। আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, আপনাদের সহযোদ্ধা হয়ে, আপনাদের ভাই হয়ে, আপনাদের বন্ধু হয়ে আমরা আপনাদের পাশে থাকবো। সুলতান, আপনি বলবেন, তারপরে সজীব বলবে, আমরা অনুষ্ঠান শেষ করব। আব্বা, আমি বলবো, দেখেন সবাই মানুষ, ভুল ত্রুটি মিলিয়ে মানুষ। আমি আমার ব্যক্তিগত জীবনে হয়তো ভুল থাকতে পারে, আমার ব্যক্তিগত ভুলের মাসুল রাষ্ট্রকে কেন দিতে হবে? আমি প্রত্যেকটা মানুষ যারা রয়েছেন, আমার প্রত্যেকটা ছাত্র বন্ধু যারা রয়েছেন, যারা তরুণ প্রজন্ম রয়েছেন, আপনাদের সবার কাছে একটা আহ্বান জানাচ্ছি, আপনি একদিন ঘুমাবেন, ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করবেন বাংলাদেশটা কি আসলে এরকম ছিল? আপনি কি এই বাংলাদেশ নিয়ে খুশি? আপনি কি বাংলাদেশটাকে এভাবে পরিচালনাতে সন্তুষ্ট কিনা? এইটা। আর যারা আমাদেরকে হত্যাকারী মনে করেন আমরা সন্ত্রাসী অথবা আমরা খারাপ লোক, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা এই বাংলাদেশের খুব জনপ্রিয় একটা নাটক ছিল কোথাও কেউ নেই, বাকের ভাই। এই বাকের ভাই নাটকটা, কোথাও কেউ নেই নাটকটা দেখেন, কিভাবে একটা নির্দোষ বাকেরের ফাঁসি দেয়া হয়েছে। তাহলে আপনি বুঝবেন যে কিভাবে আমাদেরকে আজকে হত্যাকারীর চরিত্রে দাঁড় করাইতে চায়। আপনারা সত্যের মৃত্যু নেই ছবিটা দেখেন, তাইলে বুঝতে পারবেন যে কিভাবে ষড়যন্ত্র করে আজকে একদল মানুষ আমাদেরকে নিজেরা হত্যা করে আজকে আমাদেরকে হত্যাকারী সাজাইতে চায়। আপা, আমি আর 10টা সেকেন্ড যদি বলি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি ওপেন জনসভায় বক্তব্য রেখেছে যে আমরা সিরাজগঞ্জের থানায় হামলা করে 13 জন পুলিশকে মেরেছি। আপনি বলেন তো,
ওরা যদি থানায় হামলা করতে যায়, থানার ভিতরে মারা গেছে মানে কি, ওরা পুলিশকে আক্রমণ করতে আসছে, তাহলে পুলিশ কি বাঁচার জন্য ওইখানে তারা চেষ্টা করবে না? আরে ভাই, এটা অবশ্যই। তোমাদের মারামারিতে মানুষ মারা গিয়েছে, তোমরা ওই লাশ আর রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতা দখল করে আমাদের কাছে দোষ কেন দিচ্ছ, যেন আমরা আর কোন সময় এদেশে রাজনীতিতে না আসতে পারি? আমি বলবো 5 কোটির বেশি মানুষ আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। এরকম একটা দলকে ওরা যেভাবে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, ওইখান থেকে বের হয়ে সুস্থভাবে চিন্তা করে যতদিনেই তারা ক্ষমতায় আছে, এটা যেহেতু বাংলাদেশ, আমার প্রাণের দেশ, আমার জন্মভূমি, এই দেশটার যেন ক্ষতি না হয়। আজকে দেশের প্রত্যেকটা মানুষ কষ্টে আছে, কারণ আমি প্রত্যেকটা তরুণ প্রজন্মের কাছে অনুরোধ করছি, আপনারা একবার ভালো করে নিবিড় অবজারভেশন করে দেখেন তো আসলে কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে। ভালো থাকুন সবাই। রবিউল, জি, আমি অলরেডি নাজমুল ভাই এবং সুলতান ভাই সবকিছুই বলে দিয়েছেন। আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই। দেখেন, 5ই আগস্টের আগে আমাদের যে তরুণ সমাজ, সাধারণ শিক্ষার্থীদেরকে মেট্রিকুলেস ডিজাইনে যে ভুল বুঝিয়ে দেশের একটি শান্তির দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত যারা করেছে, তারা কিন্তু 5 আগস্টের পরে এখন পর্যন্ত সেই ষড়যন্ত্রেই লিপ্ত সাধারণ এই শিক্ষার্থীদেরকে নিয়ে। তারা সাধারণ শিক্ষার্থীদেরকে এখনো মেসেজ দিয়ে যাচ্ছে, যদি আওয়ামী লীগ সরকার কখনো ক্ষমতায় আসে, ছাত্রলীগ যদি ফিরে আসে, তোমাদের জীবন নাশের একটা হুমকি রয়েছে। আমি এই সাধারণ শিক্ষার্থীদের, এই তরুণ সমাজকে একটাই মেসেজ দিতে চাই, আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ সাধারণ শিক্ষার্থীদের, তরুণ সমাজকে উজ্জীবিত করা একটি দল। সাধারণ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সবাই জানে এই সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে কিছু জঙ্গি এই দেশটাকে অস্থিতিশীল একটি দেশে রূপান্তরিত করেছে। আপনাদের কারোর কোনো দোষ নেই। ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে না, বন্ধু হয়ে আপনাদেরকে পাশে নিয়েই ছাত্রলীগ আগামীর বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আবার গড়ে তুলবে। এই সকল সাধারণ শিক্ষার্থী, তরুণ সমাজকে নিয়ে আমরা এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমার সাথে যারা ছিলেন, আমার ছোট ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিভিন্ন সময় কারিগরি ত্রুটির কারণে হয়তো স্ক্রিন থেকে একজন দুজন চলে গিয়েছেন, তবু আমরা ধারাবাহিকতাটা ধরে রাখতে পেরেছি। আপনাদের সাথে আমাদের আবার এ ধরনের আলাপ হবে, আমাদের কথা হবে। বাংলাদেশের তরুণ সমাজের প্রতি এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমাদের একটাই আহ্বান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন। কোনো ব্যক্তিগত অনুসুয়া, ব্যক্তিগত অসুয়া, ব্যক্তিগত লোভ, এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে, এগুলার স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজের দেশকে কোনো প্রশ্নের সম্মুখীন করে দিবেন না। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেঁচে থাকবেন। চলেন আমরা সবাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলতে আজকে বাড়ি যাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।